চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী পূর্ণ মিলনের কাছে। একটা গান শুনে কিন্তু আড্ডাটা শুরু করতে চাই, তারপরে গানের পেছনের নানান গল্পগুলোতে যাব। আমার মৌলিক একটি গান কিছুদিন আগে রিলিজ হয়েছে, তো গানের গল্পটা পরে বলে আগে গানটা শোনাই নাকি? নিশ্চয়ই। যে কান্দাইল এমন করে, যে কান্দাইল এমন করে, মুখোমুখি কইর তারে হাসরের বিচারে, দেখব তারে দু চোখ ভরে, তার গড়া মানুষ কি করে এমন হইতে পারে, যে কান্দাইল এমন করে, যে কান্দাইল এমন করে। কঠিন ছিল বুঝায় এমন নিখুঁত অভিনয়, আমি না হয় হেরে গেলাম, তার হয়েছে জয়। হায় রে কঠিন ছিল বুঝায় এমন নিখুঁত অভিনয়, আমি না হয় হেরে গেলাম, তার হয়েছে জয়। অন্তর পুরা কষ্ট নিয়া সরল দুইটা হাত উঠাইয়া কাঁদি তোর দরবারে, যে কান্দাইল এমন করে, যে কান্দাইল এমন করে। অসাধারণ। এই যে সকালবেলা এত দরদ মাখা একটা গান শুনলাম, বলছিলেন এটার পেছনের গল্পগুলো আমাদেরকে বলবেন, এটার কথা সুর বা অন্যান্য গল্প একটু শুনি। যিনি সৃষ্টির মূলে, ওনার নাম হচ্ছে হানিফ মোহাম্মদ, একজন প্রবাসী মানুষ, আমার খুব কাছের একজন ভাই। তো উনি গানটা আমার তো রেকর্ডিং স্টুডিও মগবাজারে, তো উনি গানটা আমাকে দিয়ে বললো যে ভাই গানটা একটু সুর করবেন। তা আমি বললাম আসলে সুর করা তো খুব কঠিন জিনিস, আর আমি ছোট মানুষ, তাও চেষ্টা করে দেখতে পারি। তখন আমি এই গানটা সুর করলাম, আর সুরটা আমার মনে হয়েছে যে এটা অনেক দরদ মাখা একটা সুর হয়েছে। কারণ হচ্ছে যে উনি ডিরেক্ট আল্লাহর কাছে বলতেছে যে কান্দাইলো এমন করে, মুখোমুখি কইরো তারে হাসরের বিচারে, আমি তোমার সামনে দেখব তারে দু চোখ ভরে, তোমার গড়া মানুষ কি করে এমন হইতে পারে। মানে তার ধ্যানে জ্ঞানে ছিল একদম পরপারের কথা ছিল। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে যখন এরকম সিচুয়েশন আসে যে আসলে অনেক সময় দেখা গেছে যে মানুষ বেঁচে থাকার ইচ্ছাটাই আর রাখে না। কখন রাখে না? যখন কাছের মানুষ, ভালোবাসার মানুষ খুব কষ্ট দেয়, তখন বিচার দেওয়ার আর কোনো জায়গা থাকে না, একদম পরপারে উপরওয়ালার কাছেই বিচারটা দেয়। তো এই লেখাটা পড়ার পরে যখন মনে হলো যে খুবই আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে, আর কষ্ট পাচ্ছিলাম। কারণ আমি মনে করি এই কথাটা শুধু আমি না, গান যারা পছন্দ করে, ভালোবাসে, প্রত্যেকটা মানুষের জীবনের সাথে এই কথাগুলো মিলে যাবে, তখনই এই সুরটা আসে। তারপর গানটা আমি নিজেই গাওয়ার চেষ্টা করি, এবং রিলিজও হয়েছে কিছুদিন আগে। আপনার গানগুলোতে আমরা দেখি মিউজিক ভিডিওগুলোকে আপনি নিজেও থাকেন এবং একটু গুছিয়ে সুন্দর করে করার একটা চেষ্টা তো নিশ্চয়ই থাকে, যেহেতু এখন দর্শকরা সবাই ভিডিও দেখতে চায় গানের সাথে সাথে। তো এই যে মিউজিক ভিডিওগুলো নিয়ে কাজগুলো আসলে কিভাবে করেন, কি ধরনের পরিকল্পনা মাথায় রেখে করার চেষ্টা করেন? একটা সময় কি মানুষ প্রচুর পরিমাণ গান শুনতো, আর এখন গান শোনার পাশাপাশি গান দেখেও, দুটোর কমিউনিকেশন থাকতে হয়। আসলে এখন সঙ্গীতের মানুষ যারা আছে, বলে লাভ নেই, তাদের দোষও দিয়ে লাভ নেই। স্রোতে গা ভাসানোর যে একটা বিষয়, স্রোত যে দিকে যাচ্ছে ওই দিকেই, এই জন্য মিউজিক ভিডিও আসলে করা। আর তাছাড়া দর্শকদের কিছু চাহিদা থাকে যে স্টোরির সাথে মিল রেখে একটা গল্প রেখে মিউজিক ভিডিওটা করলে সবাই পছন্দ করে। সাম্প্রতিক কি কি কাজ হয়েছে বা বর্তমানে সামনের কি কি কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন যদি একটু শুনি। এখন স্টেজ শো অনেকখানি কমে গেছে বলা যেতে পারে, তা আপনারা তো জানেনই। সামনে আবার নিশ্চয়ই ব্যস্ততা বাড়বে, এখন হয়তো মৌসুমটা নেই ঠিকঠাক। হচ্ছে যে টেলিভিশন লাইভ করছি প্রতিনিয়তই, আর হচ্ছে নিজের একটা রেকর্ডিং স্টুডিও রয়েছে মগবাজারে, ওই রেকর্ডিংয়ের কাজগুলো
আর মিউজিক ভিডিও এই নিয়ে ব্যস্ততা আর কি। যদি গানের নাম শুনি, যে সাম্প্রতিক কি কি গান আপনার এসেছে? কিছু ডুয়েট গানও করেছি। আমার একটা ছোট বোন আছে, নাম মেঘলা, ওর সাথে রিলিজ হয়েছে। যেমন কেমন জানি লাগে একটা গান, তারপর ধন্য বলি তারে, এরকম কিছু ডুয়েট গান রিলিজ হয়েছে, আরও কিছু হাতে আছে। লোকগানের এক ধরনের একটা আঙ্গিক তো থাকেই, তবে বর্তমান সময়ে সব শিল্পীরা বা সবাই কিন্তু একটু চেষ্টা করছে যে সেই গতানুগতিক ধারা থেকে বের হয়ে একটু অন্যভাবে সেটাকে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া, শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার। সেই জায়গা থেকে আপনি আপনার গানগুলোর সঙ্গীত আয়োজনের কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন? বাউল গানটাকে আমরা ফোক ফিউশন করে থাকি অনেক সময় মিউজিকের ক্ষেত্রে। তো ফিউশন তো হয় না, কনফিউশন হয়ে যায় আর কি। দেখা গেছে যে আপনি যে আবেগ দিয়ে গানটা করতেছেন, ওই গানটার সাথে রিয়েল অ্যাকোস্টিকের যে একটা কমিউনিকেশন, ওইটা আমরা রাখতেছি না, না রেখে ফিউশন করতে গিয়ে কনফিউশন করে ফেলতেছি। এটা না বোঝার ক্ষেত্রে হয় আর কি। কিন্তু আমরা আমাদের ক্ষেত্রে যেটা চেষ্টা করি, একদম র ফোকের সাথে র ইনস্ট্রুমেন্ট রেখে যে একটা যেভাবে গানটা তৈরি করা উচিত, ওটা চেষ্টা করি আর কি। ওইভাবেই করি অ্যারেঞ্জমেন্টগুলো আমাদের। এই পর্যায়ে আরও একটি গান কি শুনবো আপনার কণ্ঠে? আমার খুব পছন্দের একজন গীতিকার সালাম ভাই আছে, বৃহত্তম ময়মনসিংহের একজন সুনামধন্য গীতিকার, ওনার লেখা একটি গান। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কোন মুখে দাঁড়াইয়া বলবো মনেরই কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। কোন মুখে দাঁড়াইয়া বলবো মনেরই কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। আমি নিজের হাতে নিজের মাথায় কোড়াল মারিলাম, আমি নিজের হাতে নিজের মাথায় কোড়াল মারিলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। সঙ্গীতের ক্ষেত্রে আপনাকে খুব বেশি অনুপ্রাণিত করেন কোন সঙ্গীত শিল্পী? আমাকে রিঙ্কু ভাই। এরপরে যারা ফোকের সাথে জড়িত, আমি সবার গান শুনি। আমি মনে করি যে প্রত্যেকের কাছ থেকে আমি শিখি। লোকসঙ্গীত শিল্পী না হতেন তাহলে কি হতেন? ক্রিকেটার। খুব ভালো খেলতেন ছোট থেকেই? আমি তো এই যে সেলিব্রিটি লিগ খেললাম। আচ্ছা আচ্ছা। আর আরেকটা ছোট্ট গুণ রয়েছে, ওটা যদিও আমার জীবনের সাথে আমি কখনো মিলাইতে চাই না। আমি নিজে একজন রেফ্রিজারেটর ইঞ্জিনিয়ার। বাবা ছিল বিল্ডিং ইঞ্জিনিয়ার, ওনার খুব শখ ছিল ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে। তো সার্টিফিকেট নিয়ে হাতে দিয়ে বললাম যে কখন কাজ করতে বলবেন না। গানটাই একদম ছোটবেলা থেকে। আচ্ছা, যখন মঞ্চে গান করছেন তখন তো বিভিন্ন ধরনের শ্রোতাদেরকে সামনে পান, তো তখন আসলে আপনি কোন গানগুলোর অনুরোধ বেশি পেয়ে থাকেন? নিজের মৌলিক গানগুলো কতটা মঞ্চে মানুষকে শোনাতে পারেন সরাসরি? মৌলিক গানের ক্ষেত্রে তো প্রত্যেকটা শিল্পী যখন তার মৌলিক গান শুনিয়ে দর্শকদেরকে আনন্দ দিতে পারে, এই আনন্দটা আসলে বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগে। আর হচ্ছে তাছাড়া আমি যেহেতু লোকগান করি, লোকগানের অনুরোধগুলো যখন করে তখন আমার খুব বেশি ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন টেলিভিশনে গান করি, তখন এই যে এমন এমন গান যে গানগুলো দেখা গেছে খুব কঠিন, শুনতে ভালো লাগে, তো এই গানগুলোর যখন অনুরোধ আসে তখন বেশি ভালো লাগে। কিছু কিছু সময় দেখা গেছে কিছু গানের অনুরোধ আসে যে গানগুলো কখনো ইচ্ছাই হয় না যে আমি এই গানটা চেষ্টা করি। যেমন ধরেন ফোকের বাহিরে কিছু গান থাকে যে গানের মধ্যে সামাজিক কোনো মেসেজ নাই, নিজের কোনো কষ্টের কথা নেই, মানে এই গানটা শুনলেও আমার কোনো উপকার হবে না, না শুনলেও কোনো উপকার হবে না, তো এটা আমি গানের একদম লিস্টের বাইরেই রাখি। একটা বিষয় শুনি সবসময় যে লোকসঙ্গীতের অনেক গান তো রয়েছে যেগুলো আসলে আমরা শুদ্ধ সুরটা পাই না, বাণী অনেক সময় বিকৃত হয়ে যাচ্ছে। সেই ধরনের কোনো গান ধরেন আপনি যখন গাইতে গেলেন, তখন সঠিক সুর বা সঠিক কথাটা আপনি হয়তো পাচ্ছেন না বা এখানে একটা দ্বিমত রয়েছে, তখন কি করেন? মহাজনরা যখন একদম শুরু থেকে যে অরিজিনাল যে সুরটা দিয়ে গেছেন, আমরা ধরেন 75%ই আমরা সঠিক সুরটা কিন্তু পাই না। যেমন ধরেন জাস্ট ফর এক্সাম্পল,
আমি একটা গান আমি আমার মতো করে, সবাই চাই যে তার নিজের যে একটা নিজস্বতা, যে আমি আমার ঢঙে গান গাই। তো দেখা গেছে আপনার যে রিয়েল শ্যুটটা ওইটা আমি নিলাম, নিয়ে শুনলাম, নিয়ে আমি আমার মতো করে তুললে আমি টেলিভিশনে গানটা গাইলাম, গানটা প্রচুর পরিমাণ ভিউ হইলো। নতুন শিল্পী যারা তখন কিন্তু আমার গানটা ফলো করতেছে, আর ওই যে অতীতে একটা গান অরিজিনাল সুর রয়েছে ওইটা খোঁজার চেষ্টা করে না, ওই যে সবাই স্রোতে গা ভাসাচ্ছে। আর ইন্ডাস্ট্রির আমি যদি বলি যে শুদ্ধ সঙ্গীত চর্চা আমার দৃষ্টিতে বিলুপ্তির পথে। যদি বলেন যে এত 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 মহাজন, এত সঙ্গীত চর্চা, এত কেন্দ্র রয়েছে, তারপরেও কেন? কারণ আছে। যেমন ধরেন অডিও ইন্ডাস্ট্রিতে যেদিন থেকে ভিউ দিয়ে গানের বিচার করা শুরু হয়ে গেছে, ভিউ দিয়ে বিজনেস শুরু হয়ে গেছে, সেদিন থেকে গানের যদি আমরা প্রকাশ করি, কিন্তু গানের যদি একটা ভাষা থাকতো, তার যদি সে যদি বলতে পারতো, সে সুসাইড করতে চাইতো, প্রতিনিয়ত মরতে চাইতো। কারণ ধরেন একটা শিল্পী গান গাইতে পারে না, তাই সে জীবনে গান শিখে নাই, সে ধরেন শখ করে একটা গান গাইলো, গান গাওয়াইছে কে কোনো একটা ইউটিউব চ্যানেলের কোনো একজন প্রডিউসার, ওই চ্যানেলের কোনো একজন মালিক, সে চিন্তা করছে গানে অশ্লীল কথা থাকুক আর গাইতে না পারুক, এটা জাস্ট বিনোদন। কিন্তু সঙ্গীত বিনোদনের জিনিস না, সঙ্গীত মানুষের আত্মার কথা বলে। নিশ্চয়ই আমরা আসলে চাই যে গানগুলো মানুষের কাছে পৌঁছক, জনপ্রিয়তা পাক, কিন্তু তারপরে যে পরিশীলিত যে বিষয়টা, সেই শুদ্ধতা, সেই বিষয়গুলো আসলে মাথায় রেখেই যেন আমরা একটা সুন্দর জিনিসকেই শ্রোতাদের কাছে দিই, যেন এমন কিছু না হয় যেটা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। অনেক ধন্যবাদ আপনাকে। সামনে কি ধরনের পরিকল্পনা রয়েছে গান নিয়ে, যদি ছোট্ট করে একটু শুনি? গানের সাথে থাকতে চাই, একদম মরার শেষ অবধি গানই গাইতে চাই। বাহ, চমৎকার। বেশ জমিয়ে আড্ডা দিলাম, আড্ডাটা শেষ করতে চাই গানেই। তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ লেখক সিডনি স্মিথের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বয়সের সঙ্গে মানুষের মনের অনুভূতিরও পরিবর্তন হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। শেষ গান যেহেতু, একদিন মাটির ভিতর হবে ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা, কেন বান্ধ দালান ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পরে মোনামার, কেন বান্ধ দালান ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর।